একটু একটু করে সুপার 8-এর পথে হাঁটছে টি-20 বিশ্বকাপ। এক এক করে নিশ্চিত হয়ে যাচ্ছে কারা খেলবে সেই সেরা 8-এর লড়াইয়ে। স্পষ্ট হচ্ছে কেমন হতে চলেছে আসরের বাকি অংশটা। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে জায়ান্টদের মধ্যে কারা আসলে এই মুহূর্তে বাদ পড়তে চলেছে। ইংল্যান্ড কি শেষ পর্যন্ত সুযোগ করে নিতে পারবে সুপার 8-এ খেলার? তার চেয়ে বড় প্রশ্ন, সেই জায়গায় আসলে কিভাবে তারা সেই বিষয়টি নিশ্চিত করছে সেই প্রসঙ্গ। এই সব কিছু নিয়ে আগের খেলার থাকছে অ্যানালাইসিস এবং পরবর্তী খেলার বিশ্লেষণ নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার 8 মিশন। 17 জুন নেপালের বিপক্ষে জিতলেই নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে টাইগাররা। তবে সুপার 8-এ শান্তদের জন্য অপেক্ষা করছে টুর্নামেন্টের সবচেয়ে হেভিওয়েট প্রতিপক্ষরা। বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য দলগুলোর সুপার 8-এর পজিশন ফিক্সড করে দেয় আইসিসি। সেক্ষেত্রে ডি গ্রুপ থেকে সুপার 8-এ উঠলে বাংলাদেশ হবে ডি2, সেটা আগে থেকেই জানা। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর দ্বার প্রান্তে এখন বাংলাদেশ। নেপাল বাধা টপকালেই কোনো সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে যাচ্ছে শান্তরা। দুই একটি স্পট ছাড়া এরই মধ্যে নিশ্চিত হয়েছে কারা যাচ্ছে সেরা 8-এ। আর এতেই ঠিক হয়ে গেছে সুপার 8-এ কারা হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ। এ গ্রুপ থেকে ভারত, বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং গ্রুপ সি থেকে যাচ্ছে আফগানিস্তান। তাই বোঝাই যাচ্ছে শান্তদের জন্য সুপার 8 হতে যাচ্ছে অগ্নি পরীক্ষা। ভারতের সাথে গত টি-20 বিশ্বকাপে আশা জাগিয়েও 5 রানে ম্যাচ হারে টাইগাররা। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সর্বশেষ মুখোমুখি হয় 2021 সালের টি-20 বিশ্বকাপে। সেবার অজিদের কাছে কোনো পাত্তাই পায়নি রিয়াদ মুশফিকরা। আর 2023-এ আফগানিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টি-20 সিরিজ জেতে লাল সবুজের প্রতিনিধিরা। তবে বিশ্বকাপে আফগানদের যে পারফরমেন্স, সেক্ষেত্রে সহজ হবে না শান্তদের সুপার 8 মিশন। কারো সমালোচনার জবাব দিতে নয়, দলের প্রয়োজনেই ভালো খেলার চেষ্টা করেন সাকিব আল হাসান। আর এই দেশসেরা অলরাউন্ডার জানিয়েছেন টাইগার বোলিং ইউনিটের একান্ত চেষ্টাই নেদারল্যান্ডসের বিপক্ষে জয়কে সহজ করে দিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয় অনেকখানি স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। হয়তো তার চেয়ে বড় স্বস্তি পেয়েছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চোখে মুখেও সেই তৃপ্তির ছাপ। অফ ফর্মের কারণে দর্শকের সমালোচনায় জর্জরিত হয়েছেন সাকিব। তবে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহওয়াগের মন্তব্য। এসবের কারণেই কি সাকিব ভালো খেলতে আরো বেশি মরিয়া ছিলেন? একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা। সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা। উইকেটটা লাখের ব্যাপার থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। সাকিব নিজে ব্যাটিংয়ে ভালো করলেও জয়ের কৃতিত্ব দিতে চান বোলিং ইউনিটকে। মুস্তাফিজ, রিশাদ, তাসকিনদের বোঝাপড়ারই ফসল এই পারফরমেন্স বলছেন দেশসেরা ক্রিকেটার। সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটা হবে ঈদুল আজহার দিনে। নেপালের বিপক্ষে ওই ম্যাচ জিতে দেশবাসীর ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চান সাকিব। বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরা আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। একেবারে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কেউ ঠেলে দিতে পারছে না। এখন তাই পরিকল্পনা সুপার 8 নিয়েই। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স দেখেই কঠোর হতে যাচ্ছে বিসিবি। দলে থাকা কারোর জন্য হতে পারে শেষ সুযোগ, আবার কারোর জন্য শেষ বিশ্বকাপ, এটা মনে করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টি-20-র ভবিষ্যৎ ভাবনায় বিশ্বকাপের পর নতুন পরিকল্পনায় এগোবে ম্যানেজমেন্ট। সাকিব 3 ফরম্যাটে খেলছেন এখনো, কিন্তু রাজনীতি বাণিজ্যিক ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। সেরা অলরাউন্ডার এখন ক্যারিয়ারের সায়ান্নে, ফর্মও পড়তির দিকে। মাহমুদুল্লাহ টেস্ট সেরেছেন, টি-20-তে ফিরে ভালোই করছেন। তামিম মুশফিক এই ফরম্যাট থেকে অবসরে গেছেন। টাইগার ক্রিকেট যেন নতুন করে শুরুর কাছে। হৃদয়, রিশাদের মতো তরুণরাই আগামীর ভরসা। ক্রিকেট বোর্ডও সেই চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। তানজিদ সাকিব বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনিক বলেন, রিশাদ বলেন, তানজিম সাকিব বলেন, এটা অনেক, কিন্তু মানে কম না। হ্যাঁ, আমি বলছি যে এরা যে সকলেই এখন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ হয়ে গেছে তার কোনো প্রশ্নই ওঠে না। বাট আমি বলছি যে এদের একটা সুযোগ হচ্ছে এখানটায়, যে এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি-20 ক্রিকেটকে।
সৌম্য লিটন অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, কিন্তু তাদের ধারাবাহিকতার অভাব চাপে ফেলে দলকে। নতুনদেরও উঠে আসা হয় না সেভাবে। বিসিবি হার্ডলাইনে যেতে পারছে না বিকল্পের অভাবে। সবই যদি নতুন নিয়ে এসে একটা বিশ্বকাপে নামানো হয় তাহলে আরও বেশি রিস্কি হয়ে যায়। আমাদের পাইপলাইনে আরও 5জন রেডি আছে, 5-6 জন, এমন না যে নাই। সো আমরা দেখছি যে কেউ আছে কিনা যারা নাকি কন্টিনিউ করতে পারবে। কেউ আছে তারা হয়তো কন্টিনিউ করতেও পারে, নাও করতে পারে। তখন কি করব? এই যে ফিল ইন দ্য গ্যাপস, তখন আমরা কে কোন জায়গায় খেলবে না খেলবে আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। টি-20 বিশ্বকাপের পর দল গঠন, ক্রিকেটার নির্বাচনে ভিন্নভাবে ভাববে বিসিবি। বিশ্বকাপ সবাই আমরা দেখছি, এবং বিশ্বকাপের যে এক্সাইটমেন্ট সেটা আসলে যত বিশ্বকাপ দিন যাচ্ছে মাঠে গড়াচ্ছে, বাংলাদেশ যত ভালো করছে, জিতছে এবং টপ 8-এ যাবার পথে জাস্ট এক পা দিয়ে রেখেছে, আমাদের এক্সাইটমেন্ট তত বেড়েছে। বিশ্বকাপের খেলা দেখার জন্য দারুণ প্ল্যাটফর্ম ট্রফি। আমাদের যে কোনো সময় বিশ্বকাপের এক্সাইটিং মোমেন্টসগুলো দেখার একমাত্র এই মুহূর্তে আমি মনে করি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মটা হচ্ছে ট্রফি। আমি যে ডিসকাশনটা করতে চাই, ট্রফিতে বিশ্বকাপ আপনারা দেখছেন, উপভোগ করছেন এবং ম্যাচেসগুলো নিয়ে নিজেদের মতো করে অ্যানালিসিস করছেন, কিন্তু এই অ্যানালিসিস করি, বিশ্বকাপ দেখি, যেটাই করি না কেন, বাংলাদেশ সুপার 8-এর পথে এক পা স্ট্রংলি দিয়ে রাখুক না কেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে স্বপ্নটা অনেক বেশি প্রসারিত। টিম টাইগার্স টপ 8 না, এখন সেমিফাইনালসে খেলারও স্বপ্ন দেখে। বাংলাদেশের হয়ে কিছু আনসাং ক্রিকেটার যারা আলটিমেটলি এমন কিছু পারফরমেন্স করছে এবং এই পার্টিকুলার ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভর করে ভাব নিচ্ছে দুজন ক্যারেক্টার। একটা হচ্ছে কোচ চান্ডিকা হাথুরু সিংহে এবং অপরজন হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দল যে বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ দল অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়েই দিয়েছিল, বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে কনভিন্সিং উইন এনশিওর করেছে 25 রানে। এই যে এতগুলো ঘটনা, বাংলাদেশ হয়তো টানা 3 ম্যাচও জিতে যেতে পারতো শেষ মুহূর্তে যদি মিস ইট না হতো মাহমুদুল্লাহ রিয়াদের সাউথ আফ্রিকা ম্যাচে। সবকিছুর ক্ষেত্রেই কিন্তু ওই যে বললাম কিছু আনসাং হিরো প্রপারলি পারফর্ম করছে। আর যারা লাইমলাইটে, যারা আলোচনায়, যারা নেতৃত্বে, যারা টেকনিক্যালি প্ল্যান করার জায়গায় থাকার কথা কিন্তু আসলে অন্য পরিকল্পনা নিয়ে ডিভাইড অ্যান্ড রুল নিয়ে ব্যস্ত, সেই তারা পুরো কৃতিত্ব নিয়ে নিচ্ছে। ধরুন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলে আমাদের মানতেই হবে, আপনি মানুন আর না মানুন, যে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রশ্নের জায়গাটা সেখানটায়, আজকের আলোচনা সেখানটায়, নাজমুল হোসেন শান্ত আসলে নেতৃত্বটা দিচ্ছেন কোথায়? ব্যাটিংয়ে, পারফরমেন্সে, ক্যাপ্টেন্সিতে, কোন জায়গায় নাজমুল হোসেন শান্ত হি ইজ প্লেইং হিজ প্রপার ক্যাপ্টেনিং রোল, লিডিং রোল অ্যাজ এ লিডার। অথচ তিনি দলে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হবার পরও তিনি দলে, তিনি ক্যাপ্টেন, এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর এই যে ব্ল্যান্ডার্স গুলো হয়েছে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স, এই যে ব্ল্যান্ডার্স গুলো হয়েছে, আনসাং হিরোরা যদি শেষ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা না করতো, সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে বলার জন্য কেউ নেই। আমি যদি খেয়াল করি, আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দিয়ে আলোচনা করি, এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত তিনি 1 রান করেছেন, এবং নাজমুল হোসেন শান্তর সাথে আরো একজন রয়েছেন আমাদের বিখ্যাত ক্রিকেটার লিটন কুমার দাস। তিনিও ক্যাপ্টেন যেহেতু 1 রান করেছেন, তিনি 2 রান করার চেষ্টা করেননি, তিনিও 1 রান করেছেন। এবং নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের 1 আর 1 যোগ করলে 2 হয়। বাংলাদেশ এই 2 রান যদি না হতো তাহলে বাংলাদেশ 25 না 23 রানে হেরে যেত, বিশাল একটা ক্ষতি হতো। এবং এই দুইজন ব্যাটসম্যান 2 রান করে বাংলাদেশের জয়ের ব্যবধানটাকে 23 থেকে 25-এ বানিয়েছেন, আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। দুজনের কত সিমিলারিটি, নাজমুল হোসেন শান্ত খেলেছেন 3 বল, ক্যাপ্টেন তিনি বেশি বল খেলবেন, খুব স্বাভাবিক। লিটন কুমার দাস তিনি খেলেছেন 2 বল, ক্যাপ্টেনের সমান রান করলেও তিনি বল কম খেলেছেন। এখন আপনারা বলবেন যে লিটন তো বেটার ক্রিকেট খেলেছে, লিটন স্ট্রাইক রেট শান্ত থেকে ভালো। ডেফিনেটলি নট। ক্যাপ্টেনের প্রতি রেসপেক্ট রেখে অ্যাজ ইফ লিটন কুমার দাস 1টা বল কম খেলেছে, শান্ত যেহেতু 3 বল স্টে করতে পেরেছে, লিটনের কোনোভাবে উচিত হয়নি 3 বা ততোধিক বল স্টে করা। এবং দুজন ব্যাটারি আউট হয়েছে, মানে এগুলো না আসলে মানে এই সিমিলারিটি গুলো খুঁজতে গেলে যখন আলোচনা করার আগে একটু পড়াশোনা করার চেষ্টা করি, মাথা গরম হয়ে যায়। একই বোলার আরিয়ান জাটের বলে, এই যে সিমিলারিটি, ব্যর্থতার সিমিলারিটি, ক্যাপ্টেন্সি কিংবা একজন ক্যাপ্টেন হওয়ার পথে ছিলেন সেই জায়গায় সিমিলারিটি, ফেক কনফিডেন্স দেখানো সিমিলারিটি, একই রানে আউট হওয়ার সিমিলারিটি, একজনকে ফলো করে আরেকজন মাত্র 1টা বল কম বেশি খেলেছেন, আউট হয়েছেন একই বোলারে বলে। এই যে সিমিলারিটি, এই সিমিলারিটি গুলো সবার চোখে পড়লেও যারা নীতি নির্ধারক তাদের চোখে কেন যেন পড়ে না। কোন অবস্থায় রয়েছেন শান্ত, আমরা জাস্ট আপনাকে খেয়াল করা মানে দেখানোর চেষ্টা করব। তিনি সবশেষ যে ম্যাচেস গুলো খেলেছেন, এই ম্যাচে তো তিনি হচ্ছে 1 রান করেছেন, তার আগের ম্যাচে
এবং তার আগের ম্যাচে মানে আমি সব রানসগুলো যদি তার বলি, সবশেষ তার রানগুলো হচ্ছে 1, 14, 7, 36, 3। স্ট্রাইক রেট, নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেটটা একটু আলোচনায় আনা দরকার, কারণ T20 বিশ্বকাপ চলছে। 27, 105, 53, 60 এবং 33। 27, 105, 33, 53 এবং 60 একজন ক্যাপ্টেনের, একজন টপ অর্ডার ব্যাটারের স্ট্রাইক রেটের অবস্থা।